This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের জোরদার খবর, তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তার মধ্যে ইতিমধ্যেই ৬৫ জনের কাছাকাছি বিদ্রোহী হয়েছেন। সেখানে ববি হাকিম থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা থেকে শুরু করে আরো নামজাদা তাবর বিধায়করা সেই বিদ্রোহী ক্যাম্পে গেছেন। বলাই বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন যারা, তারাও সেই বিদ্রোহী ক্যাম্পে নাম লিখিয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি লোকসভায় ২৯ জন সাংসদের মধ্যে ২০ জন সাংসদ বিদ্রোহী হয়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছেন। এবার পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এতটাই নাটকীয় পর্যায়ে চলে গিয়েছে, কিছুদিন আগে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ পশ্চিমবঙ্গের এই মুহূর্তের রাজ্য রাজনীতিকে সিরিয়ালের সঙ্গে তুলনা করেছিলেন, অর্থাৎ টিভি সিরিয়ালের সঙ্গে তুলনা করেছিলেন। তার বক্তব্য যে খুব একটা অমূলক নয় তারও প্রমাণ পাওয়া গেল গতকালকের ঘটনায়। কেন, কি কথা বলছি, কিসের জন্য বলছি? তার কারণ এই যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন, আলাদা ব্লক তৈরি করেছেন, নতুন তৃণমূল বা ভালো তৃণমূল, তাদের মধ্যে 10 জন আরো, অর্থাৎ বিদ্রোহীদের মধ্যে আরো 10 জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন। সেই 10 জন বিধায়ক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিচ্ছেন। অর্থাৎ বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় বসতে না বসতেই তাদের মধ্যে ভাঙন শুরু। আরো 10 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করছেন। কেন, কারা সেই বিধায়ক আসবো পরবর্তী সময়, কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের যে 20 জন সাংসদ কাকলি ঘোষদস্তিরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হলেন, তাদের মধ্যে 3 জন সাংসদ বিপদে। কি ধরনের বিপদে? বলাই বাহুল্য, 3 জন সাংসদ কারা কারা আমি নাম বলে দিচ্ছি। একজন খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন সদস্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিত্তিতে লোকসভায় বহরমপুর থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়ান এবং জয়লাভ করেন, সাংসদ নির্বাচিত হন। এই ইউসুফ পাঠানও বিদ্রোহী সাংসদদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বলা যায় ধোঁকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম গুজরাটে ইউসুফ পাঠানের বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিষয়ে গুজরাটে তার যেখানে বাড়ি সেই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তাকে একাধিকবার নোটিশ করা হয়েছিল, আদালতে মামলা হয়েছিল। আর যেই ইউসুফ পাঠান এনসিপিআই দলে যোগ দিলেন, মার্জ হয়ে গেলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ধোঁকাবাজি করলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল সেই সমস্ত কেস থিতিয়ে পড়েছে। শোনা যাচ্ছে ইউসুফ পাঠানের পরিবারে ইউসুফ পাঠানের পিতা অত্যন্ত ক্ষুব্ধ ইউসুফ পাঠানের এই আচরণে। তার বক্তব্য, তুমি যেটা করছো সেটাই যদি তোমার মন সায় দেয় তাহলে তুমি সেটা করো, কিন্তু কারোর সঙ্গে বেইমানি করা উচিত নয়। ফলে ইউসুফ পাঠান এখন দ্বন্দ্বে, তিনি কি বিদ্রোহী থাকবেন, বিদ্রোহী ব্লকের সঙ্গে থাকবেন, নাকি রিজাইন করবেন, নাকি পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসবেন, সেই নিয়ে এই মুহূর্তে বেশ দোটানায় রয়েছে ইউসুফ পাঠান। যদিও ইউসুফ পাঠানের সমস্যা আর 2 জন সাংসদের সমস্যার থেকে আলাদা। আর 2 জন সাংসদ অর্থাৎ আবু তাহের খান এবং খলিলুর রহমান, যারা এই বাংলা থেকে রাজনীতি করে উঠেছেন, যারা বাংলার বুকে রাজনীতি করেছেন, ইউসুফ পাঠানের নয় রাজনৈতিক কোন রকম অভিজ্ঞতা নেই, কিন্তু বাদবাকি 2 জনের ক্ষেত্রে ভরপুর রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তারা আলবাত জানেন যে তারা কাদের ভোটে জয়লাভ করেছেন, তারা জানেন যে তারা যেই কেন্দ্রগুলো থেকে লোকসভা ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সামনে রেখে, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা তাদেরকে ভোট দিয়েছিল এবং তাদের ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে, গদ্দারি করে তারা যখন বিজেপি রঙ্গুলি হেলনে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হলেন, তখন তারা প্রমাদ গুনছেন নিজের এলাকায় গেলে কি ধরনের বিক্ষোভের সম্মুখীন তাদের হতে হবে। তারা বুঝতে পারছেন যে যেই বিরাট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট তাদের পক্ষে ছিল, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুব ভালো মতো বুঝতে পেরে গেছে তাদের এই রাজনৈতিক পট পরিবর্তন বা তাদের এই রাজনৈতিক পালাবদল এইটা ঘটেছে বিজেপি রঙ্গুলি হেলনে। সুতরাং যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে সেই সমস্ত ভোটারদের সম্মুখে তারা দাঁড়াবেন কি করে, এই নিয়ে তারা ভীষণ চিন্তায়। নিজের এলাকায় গেলে তাদেরকেও ডিম থেরাপির সম্মুখীন হতে হবে না তো, এই নিয়েও তারা বেশ দুশ্চিন্তাগ্রস্ত।
হয়তো বিজেপির সদস্য সমর্থকরা তাদের ওপর ডিম থেরাপি করবে না, কিন্তু যাদের ভোটে তারা জয়লাভ করেছিলেন সেই জনগণ যদি ডিম থেরাপি করে সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ কোথাও না কোথাও বিপদে এই দুই সাংসদ। একজন তো বলেই ফেলেছিলেন যে বিপদে আছি, এখন কিছু বলতে পারবো না। যাকে এটা তো গেল সাংসদদের কথা, কিন্তু বিধায়ক, যেই 10 জন বিধায়ক যারা বিদ্রোহী হয়েছেন, সেই বিদ্রোহী বিধায়কদের মধ্যে 10 জন বিধায়ক আবার বিদ্রোহ করেছেন কেন, আসছি। কিন্তু তার আগে এই বাংলার মানুষজন যারা বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছিল, যারা বলেছিল যে না সত্যি তো আমাদের পশ্চিমবঙ্গ কি উদ্বাস্তুতে ভরে যাবে, এখানে বিজেপি সরকার আসা দরকার, বিজেপি সরকার আসলে বাংলা সোনার বাংলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অপশাসন ঘুচবে, তারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল। জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা বিজেপির জয়লাভ করার পরে বিজেপির বিজয় উৎসবেও সামিল হয়েছিল। তারা এবার বলছে আমরা ভুল করেছি, কি সরকার এনেছি, আমাদের মাথা গোজার ঠাই কেড়ে নিয়েছে, আমাদের পেটের ভাত কেড়ে নিয়েছে, কোথায় যাব, কোথায় থাকবো, আমাদের ঘরের বাচ্চাগুলো বাথরুমের কোনায় বসে আছে। এই দিন দেখতে হলো, একবার সরাসরি সেই দৃশ্য দেখুন। আমার পাড়ায় সবাই থাকে, সামনে সবাই ব্যবসা করে, আমরা সবাই মিলে ভালোই ছিলাম, কিন্তু এমন জিনিস নিয়ে এসছি যার জন্য আজকে আমাদের সবকিছু পাড়া ছাড়া হতে হচ্ছে। কি অবস্থায় দেখো, বাচ্চারা বাচ্চা কাচ্চা নেই, কাটা কাপড় সব ভিজে গেছে, খাবার পর্যন্ত আমরা পাচ্ছি না, খাবার পর্যন্ত নেই, কোনো পার্টি আসছে না যে এটা ধরে দিচ্ছি, আমরা কোথায় যাবো, বাচ্চা কি করবো, আমরা ঘরও পাচ্ছি না। আর যে আমরা ঘর এত টাকা কি করে দেবো, কোথা দিয়ে দেবো, আমার বাবা একাই ইনকাম করে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? আজকে দেখো সবার কি অবস্থা, পরিস্থিতি দেখো, বাচ্চাদেরকে কোথায় গিয়ে বসে রয়েছে দেখো তোমরা, আমরা তো হেল্প পাচ্ছি না, জল মানছে না, এই যে জলে দেখো ঘরে কি অবস্থা, পুরো ভিজে গেছে, কোথায় যাবো আমরা, কার কাছে যাবো? হঠাৎ করে এখন যদি বলা তোমরা কোথাও যাও এখান থেকে, আমরা যেতে পারি? আমরা আজকে 50-60 বছর ধরে এখানে থাকি, আমরা আজকে ধীরে সুস্থে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখান থেকে বেরোয় যাইতাম, আজকে ওনারে ভোট দিয়ে আমাদের এই বিপদ হলো, ভোটে আসলো আর আমাদের শেষ করে দিল। কোথায় যাবেন, কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কত ফ্যামিলি আছে আপনাদের এখানে? আমরা 3 জন, একটা ছোট বাচ্চা। আজকে বর্ষার দিন, এই টাইমটায় আমাদের এভাবে তারাই দেওয়া উচিত হয়েছে। আজকে যদি শীতকালেও করতো এই কাজটা তাহলেও হতো, আজকে আমাদের জিনিসপত্র ভিজাই টিজাই নিয়ে আমরা কিভাবে দিয়ে উঠবো? দেখলেন সেই দৃশ্য, অর্থাৎ কোথাও না কোথাও মানুষ বুঝতে পারছে ভুল হয়তো হয়ে গিয়েছে, কিন্তু এখন সেই ভুল শুধরানোর সুযোগ তাদের সামনে নেই। অন্তত 5টা বছর তাদের এই ভুলকে মাথায় নিয়ে চলতে হবে। এবার দেখার যে 5 বছর পরে তারা সুযোগ কি পাবেন তাদের ভুল সংশোধন করার, নাকি ভুল তাদের আরো দীর্ঘদিন বয়ে নিয়ে যেতে হবে। যাকে যারা বলছেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এখন আসি ওই বিদ্রোহী ব্লকের বিধায়কের মধ্যে আরো 10 জনের বিদ্রোহ কেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের 65 জন বিধায়ক বিদ্রোহ করেছে, তাদের মধ্যে কেউ কেউ বা 7 থেকে 10 জন বিধায়ক থানায় গিয়েছেন, থানায় গিয়ে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ফ্রিজ করবার জন্য রিপোর্ট করেছেন, ফ্রিজ করবার জন্য পুলিশকে জানিয়েছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের 2টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, প্রায় 400 কোটির কাছাকাছি সেই অ্যাকাউন্ট দুটিতে তৃণমূল কংগ্রেসের তহবিল রয়েছে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই 10 জন বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন, তারা বলছে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করা আমরা মেনে নিতে পারবো না। সকলেই জানেন যে যারা এই মুহূর্তে বিদ্রোহী হয়েছেন তারা যে খুব স্বেচ্ছায় বিদ্রোহী হয়েছেন তা নয়, বিভিন্ন কেস থেকে বাঁচতে, ডিম থেরাপি থেকে বাঁচতে, ইডি সিবিআই এর হানা থেকে বাঁচতে, জেল যাত্রা থেকে বাঁচতে তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছেন। কিন্তু তারপরেও 10 জন বিধায়ক বলছেন যে এইভাবে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা একেবারেই উচিত হচ্ছে না, উচিত হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে পদে পদে অপদস্থ করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার অতীতে রেকর্ড রয়েছে। দিল্লির বুকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসএফআই মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জি, অমিত মিত্রকে 2012 সালে অপদস্থ করেছিল, নিগ্রহ করেছিল। সেই অভ্যাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আছে। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এতদিন রাজনীতি করে এসেছেন,
যারা এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে, তৃণমূল কংগ্রেসের প্রতীককে সামনে রেখে বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাদের মনের মধ্যে বিবেক দংশন হচ্ছে। এবং সেই বিবেক দংশন থেকে ইতিমধ্যেই 10 জন বিধায়ক বিদ্রোহ করে দিয়েছেন। তারা বলেছেন এইভাবে তৃণমূল কংগ্রেসের তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা কোনোভাবেই তারা মেনে নিতে চাইছে না। এবং এই বিদ্রোহ খুবই সংক্রামক। যেভাবে প্রথমে 50 জন, তারপর 58 জন, তারপর 62 থেকে 65 তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়করা বিদ্রোহ করেছেন, আবার দেখা যাচ্ছে এই বিদ্রোহী বিধায়কদের মধ্যে 10 জন যখন বিদ্রোহ করলেন ঋতব্রতর বিরুদ্ধে গিয়ে, আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে না তো? বিদ্রোহী বিধায়কদের মধ্যে যারা বিদ্রোহ করছেন তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসবে না তো? চিন্তা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মাথায় যত দিন যাবে তত বাড়বে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আলবাত জানেন তারা জিতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রেখে, তৃণমূল কংগ্রেসের প্রতীক সামনে রেখে, কিন্তু তারা কেউ জননেতা নন, তারা কেউ সংগঠক নন। ভোটে জিতে এসছেন, 5 বছর বিধায়ক থাকবেন, কিন্তু এই যে বিধায়কদের দল, সেই দল ধরে রাখার ক্ষমতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের আছে তো? তারা নিজেরাও জানেন সেই ক্ষমতা তাদের নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।